কিছুদিন আগেই শুরু করেছিলাম দ্য 100 নামের একটা অসাধারণ ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন, যেখানে দেখানো হয়েছিল পৃথিবী ধ্বংসের প্রায় 97 বছর পর 100 জন মানুষকে পৃথিবীতে পাঠানো হয়। আর পৃথিবীতে ফিরে আসার পর তারা দুটো দলে ভাগ হয়ে যায়। এদের মধ্যে একটা দল ওই জায়গাতেই রয়ে যায় নিজেদের ডেরা তৈরি করার জন্য, এবং অন্য একটা দল বেরিয়ে পড়ে মাউন্ট ওয়েদার নামক একটা পাহাড়ের উদ্দেশ্যে। আর দেখা যায় এই যাত্রাপথেই তাদের এক সঙ্গীর বুকে হঠাৎ করেই একটা তীর এসে লাগে। তারপর কি হলো? ছেলেটা কি আদৌ বাঁচতে পেরেছিল? আর এই তীরটাই বা এলো কোথা থেকে? জানতে হলে দেখতে থাকুন দ্য 100 ওয়েব সিরিজের সেকেন্ড পার্ট। দেখা যায় ওই ছেলেটার এমন অবস্থা দেখে ক্লার্ক এবং টিমের বাকি সদস্যরা বুঝে যায় এই পৃথিবীতে তারা একা নয়, এখানে আরো ভয়ানক কোনো মানব প্রজাতি রয়েছে যারা অনেকদিন ধরে এই পৃথিবীতে বসবাস করছে। এরপর তারা প্রাণ বাঁচানোর জন্য দৌড়ে জঙ্গলের ভেতরের দিকে পালাতে শুরু করে। তবে কিছুটা রাস্তা যাওয়ার পরেই তারা তাদের আহত সঙ্গীর আর্তনাদ শুনতে পায়। তাই তারা পুনরায় ওই জলাশয়ের পাড়ে ফিরে আসে এবং সেখানে এসে দেখে তাদের ওই আহত সঙ্গী সেখানে নেই, অর্থাৎ তাকে কেউ তুলে নিয়ে গেছে। সিন স্পেস স্টেশনে শিফট হলে দেখা যায় ক্লার্কের মা এবি এবং তার কিছু সহকর্মী বেশ চিন্তিত ছিল, কারণ তারা কিছুতেই বুঝে উঠতে পারছিল না তারা পৃথিবীতে পাঠানো ওই 100 জন মানুষের হাতে যে ব্যান্ডগুলি পরিয়েছিল সেগুলি কিভাবে অকেজো হয়ে চলেছে। আসলে তারা তো জানতো না যে ওই মানুষগুলি ইচ্ছে করেই ব্যান্ডগুলিকে খুলে আগুনে পুড়িয়ে দিয়েছে। তাই তারা মনে করে যেই যেই ব্যক্তির ব্যান্ডগুলি অকেজো হয়ে গেছে হয়তো তারা সবাই মারা গেছে। সিন এখান থেকে পুনরায় পৃথিবীতে ফিরলে দেখা যায় সদ্য পৃথিবীতে আসা ওই মানুষেরা স্বাধীনভাবে জঙ্গলের এদিকে ওদিকে ঘোরাঘুরি করছে। তবে যতই হোক তাদেরকে সেখানে সারভাইভ করতে হলে কিছু নিয়মকানুন তৈরি করতে হবে। তাই তারা ব্লেমি নামের ওই ছেলেটাকে নিজেদের লিডার বানিয়ে নেয়। ঠিক এই সময় ক্লার্ক তার সঙ্গীদের নিয়ে পুনরায় ডেরাতে ফিরে আসে এবং তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় এই পৃথিবীতে তারা একা নয়, এখানে আরো কিছু মানুষ রয়েছে যারা অনেক হিংস্র এবং ভয়ানক প্রকৃতির। আর এই মানুষগুলোই তাদের ওই সঙ্গীর ওপর আক্রমণ করেছে। তাই আমাদেরকে অনেক সতর্ক থাকতে হবে, কারণ এই ভয়ানক হিংস্র মানুষেরা যে কোনো মুহূর্তে আমাদের উপর আক্রমণ করতে পারে। এরপর ক্লার্ক তার ওই আহত সঙ্গীকে ফিরিয়ে আনার জন্য ওয়েল, ব্লেমি, ফিন এবং মরফিকে নিয়ে বেরিয়ে পড়ে জলাশয়ের উদ্দেশ্যে। তবে কিছুটা রাস্তা যাওয়ার পরেই ক্লার্ক এবং ফিন ঝর্ণার পাশে একটা পাথরে কাঁচা রক্ত দেখতে পায়, যা দেখে তারা বুঝে যায় তাদের আহত সঙ্গী কাছাকাছি কোথাও রয়েছে। এখান থেকে সিন পুনরায় আরকে শিফট হলে দেখা যায় ক্লার্কের মা অর্থাৎ এবি র্যাবেন নামের এক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে ডেকে পাঠায়। র্যাবেন সেখানে এসে স্পষ্ট ভাষায় এবিকে জানায় পৃথিবীতে পৌঁছানোর পরে যাদের ব্যান্ডগুলি অফ হয়ে গেছে তারা কেউ মারা যায়নি, তারা ইচ্ছে করেই ওই ব্যান্ডগুলিকে তাদের হাত থেকে খুলে ফেলেছে। অন্যদিকে দেখা যায় অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর ক্লার্করা তাদের আহত সঙ্গীকে একটা গাছের ওপরে বাঁধা অবস্থায় খুঁজে পায়। এরপর তারা কিছুটা সামনে এগোতেই একটা হিংস্র পশু তাদের ওপর আক্রমণ করে। তবে ওয়েল ঠিক সময় মতোই ব্লেমির কোমরে থাকা বন্দুকটা নিয়ে ওই হিংস্র পশুটাকে গুলি করে মেরে ফেলে। এরপর তারা তাদের আহত সঙ্গীকে সেখান থেকে উদ্ধার করে নিজেদের ডেরায় নিয়ে আসে। এখান থেকে সিন পুনরায় আরকে শিফট হয় আর দেখা যায় আর্কের কর্মকর্তারা একটা বৈঠকের আয়োজন করেছে, কারণ তাদের কাছে যে খাওয়ার এবং অক্সিজেন রয়েছে সেটা দিয়ে কেবলমাত্র আর 4 মাস তারা সেখানে সার্ভাইভ করতে পারবে। তাই তারা এই সমস্যার সমাধান হিসাবে একটা উপায় বের করে। তারা ঠিক করে যে কোনো প্রকারে আর্কে বসবাসকারী 209 জন মানুষকে হত্যা করতে হবে, আর এটা করলে ওই 209 জন মানুষের খাওয়ার এবং অক্সিজেন বেঁচে যাবে। সুতরাং এর সাহায্যে তারা আরো কয়েকটা মাস এখানে সার্ভাইভ করতে পারবে। তবে দেখা যায় তাদের এই সিদ্ধান্তে সবাই রাজি হয় না। অন্যদিকে দেখা যায় এবি র্যাবেন নামের যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারটাকে ডেকে পাঠিয়েছিল তাকে সে একটা পুরানো স্পেসশিপ ঠিক করতে বলে। অন্যদিকে দেখা যায় ক্লার্ক তার অসুস্থ সঙ্গীকে ঠিক করার জন্য থিন এবং ওয়েলকে সঙ্গে নিয়ে নদীর ধারে এক ভেষজ সংগ্রহের উদ্দেশ্যে চলে আসে। কিন্তু দেখা যায় ঠিক ওই সময় এক বিশাল আকারের অদ্ভুত ঘূর্ণিঝড় তাদের দিকে এগিয়ে আসতে থাকে, যা দেখে তারা সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে এবং কিছুটা দূর যাওয়ার পরেই তারা মাটির তলদেশে থাকা একটা গাড়ির ভেতরে লুকিয়ে পড়ে। এদিকে দেখা যায় ব্লেমি তার কিছু সঙ্গীকে নিয়ে পশু শিকার করতে গিয়ে ওই অদ্ভুত ঘূর্ণিঝড়ের সম্মুখীন হয়। ব্লেমি এবং তার দলের বেশ কিছু সদস্য ওই বিষাক্ত ঘূর্ণিঝড় থেকে বেঁচে গেলেও তাদের দলের অ্যাডাম নামের একটা ছেলে
ওই ঘূর্ণিঝড়ের কবলে পড়ে, যার ফলে তার শরীরটা খুব বাজেভাবে ক্ষতবিক্ষত হয়। এই কারণেই সে ব্লেমির কাছে মৃত্যু ভিক্ষা চায়, কারণ এত তীব্র যন্ত্রণা সে আর সহ্য করতে পারছিল না। এই সময় দেখা যায় ক্লার্করাও সেখানে এসে হাজির হয় এবং সে কিছুটা নিরুপায় হয়ে একটা ধারালো ছুরি অ্যাডাম নামের ওই ছেলেটার গলাতে গেঁথে তাকে ওই অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি দেয়। এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে গেলে দেখা যায় ক্লার্কের বাবা তখন জীবিত রয়েছে, আর সে অনেক আগে থেকেই জানতো আর্কের মধ্যে অক্সিজেনের পরিমাণ অনেক কম রয়েছে। তাই সে চেয়েছিল এই ঘটনাটা আর্কে বসবাসরত সমস্ত মানুষকে জানাতে। তবে তার স্ত্রী অর্থাৎ ক্লার্কের মা তাকে এটা করতে বাধা দেয়, আর তাদের এই সমস্ত কথোপকথন ক্লার্ক পেছনে দাঁড়িয়ে শুনছিল। ক্লার্ক তার বাবার এই সমস্ত কথা ওয়েল নামের ওই বিশ্বস্ত বন্ধুকে জানায়, যে ছিল ওই আর্কের প্রধানের ছেলে, এবং তাকে বারবার অনুরোধ করেছিল সে যাতে এই ঘটনাটা অন্য কাউকে না বলে। কিন্তু এরপরেই দেখা যায় ক্লার্কের বাবাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই কারণেই ক্লার্ক তখন থেকেই মনে করে ওয়েলের কারণেই তার বাবার মৃত্যু হয়েছে, কারণ এই ঘটনাটা ক্লার্ক, তার মা এবং ওয়েল ছাড়া আর কেউ জানতো না। এরপর সিন এখান থেকে মূল গল্পে ফিরলে দেখা যায় তারা অ্যাডামের ওই ক্ষতবিক্ষত শরীরটাকে নিজেদের ডেরায় এনেছে কবর দেওয়ার জন্য, এবং একই সাথে দেখা যায় ক্লার্ক ওই নদী থেকে সংগ্রহ করা ভেষজের সাহায্যে তাদের দলের ওই আহত সঙ্গীকে সুস্থ করার চেষ্টা করে। এরপর ক্লার্ক ওয়েলের কাছে গিয়ে তাকে বলে, একটা সত্যি কথা বলো তো, আমার বাবা যে সবাইকে জানাতে চেয়েছিল আর্কের মধ্যে অক্সিজেনের লেভেল অনেক কমে গেছে, সেটা তোমার বাবাকে কে জানিয়েছে? তখন ওয়েল তাকে উত্তর দেয়, তোমার মা জানিয়েছে। যা শুনে ক্লার্কের পায়ের তলা থেকে মাটি সরে যায়। এদিকে দেখা যায় ক্লার্কের চিকিৎসায় সাড়া দিয়ে তাদের দলের ওই আহত ছেলেটা সুস্থ হয়ে উঠেছে। অন্যদিকে ওয়েল যখন মন খারাপ করে একা বসেছিল, ঠিক সেই সময় তার কাছে একটা বাচ্চা মেয়ে আসে, এবং ওয়েল কিছু বুঝে ওঠার আগেই ওই মেয়েটা তার কাছে থাকা একটা ধারালো অস্ত্র দিয়ে ওয়েলের গলায় আঘাত করে তাকে মেরে ফেলে। আসলে এই বাচ্চা মেয়েটার বাবা মাকেও আর্কের প্রধান মৃত্যুদণ্ড দিয়েছিল, আর ওয়েল যেহেতু আর্কের প্রধানের ছেলে, তাই ওই বাচ্চা মেয়েটা রাগে ক্ষোভে ওয়েলকেই হত্যা করে বসে। দেখতে দেখতেই ওয়েলের মৃত্যুর খবর ডিরার সমস্ত সদস্যের কাছে খুব দ্রুত ছড়িয়ে পড়ে। ক্লার্ক এই মৃত্যুর খবর শোনা মাত্রই কান্নায় ভেঙে পড়ে, এবং একই সাথেই তার মনে পড়ে এতদিন ধরে ওয়েলকে সে কোনো কারণ ছাড়াই তার বাবার মৃত্যুর জন্য দায়ী করে এসেছে। সে রাগে ক্ষোভে তার হাতে থাকা রিস্টব্যান্ডটাকে খুলে ফেলে, যাতে তার মা মনে করে সেও বাকিদের মতো পৃথিবীতে আসার পরে মারা গেছে। অন্যদিকে ডেরার বাকি সবাই ওয়েলের মৃত্যু নিয়ে তদন্ত শুরু করে। তারা ওয়েলের বডিটা যেখানে পেয়েছিল সেখানে একটা ধারালো অস্ত্র খুঁজে পায়, যেটা ছিল তাদেরই দলের মরফি নামের একটা ছেলের। আর যেহেতু তার সঙ্গে ওয়েলের প্রথম থেকেই একটু বিবাদ ছিল, তাই সবাই মনে করে সেই হয়তো ওয়েলকে হত্যা করেছে। এরপর সবাই মিলে মরফিকে অনেক মারধর করে এবং তাকে ফাঁসি দেওয়ার প্রস্তুতি নেয়। তবে ঠিক এই সময় তাদের দলের একটা বাচ্চা মেয়ে চিৎকার করে বলে ওঠে, ওয়েলকে আমি মেরেছি। আর এটা শোনার পরে মরফি প্রায় পাগল হয়ে ওঠে। সে সবাইকে বলতে শুরু করে এতক্ষণ তাকে যেভাবে শাস্তি দেওয়া হয়েছিল ওই বাচ্চা মেয়েটাকেও ঠিক একইভাবেই শাস্তি দেওয়া হোক। মরফির এই সিদ্ধান্তে বেশ কিছুজন রাজিও হয়। তখন ব্লেমি তাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করে ও একটা বাচ্চা মেয়ে, কিন্তু তা সত্ত্বেও তারা যখন কোনো কথাই শুনতে রাজি হয় না, তখন ফিন এবং ক্লার্ক ওই বাচ্চা মেয়েটাকে সঙ্গে নিয়ে জঙ্গলের গভীরে পালাতে শুরু করে, এবং এমনভাবেই বেশ কিছুটা পথ যাওয়ার পরে মাটির নিচে থাকা একটা বেসমেন্টে লুকিয়ে পড়ে। এরপর রাতে ক্লার্ক এবং ফিন যখন ঘুমোচ্ছিল, তখন ওই মেয়েটা লুকিয়ে বেসমেন্ট থেকে বাইরে বেরিয়ে যায়। আর সেই সময় ব্লেমি তাকে দেখতে পেয়ে পুনরায় তাকে নিয়ে লুকানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়, কারণ মরফি এবং দলের আরও কিছুজন ওই বাচ্চা মেয়েটাকে মারার জন্য সেখানে উপস্থিত হয়। আর ঠিক এই সময় ক্লার্ক এবং ফিন চোখ খুলে ওই বাচ্চা মেয়েটাকে দেখতে না পেলে তারাও তাকে খুঁজতে খুঁজতে ওই জায়গাতে এসে উপস্থিত হয়। তবে ক্লার্ক কিছু বুঝে ওঠার আগেই মরফি তার গলায় একটা ছুরি ধরে বসে এবং ব্লেমিকে সরাসরি জানিয়ে দেয় ওই বাচ্চা মেয়েটাকে তার কাছে না পাঠালে সে ক্লার্ককে হত্যা করবে। কিন্তু দেখা যায় এই সব ঘটনা দেখে ওই বাচ্চা মেয়েটা কান্নায় ভেঙে পড়ে এবং ওই উঁচু পাহাড় থেকে স্বেচ্ছায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে, যা দেখে ব্লেমি নিজের রাগ সামলাতে না পেরে মরফিকে মারতে শুরু করে এবং তাকে দল থেকে বহিষ্কার করে। অন্যদিকে দেখা যায় ক্লার্কের মা রেভেনকে যে স্পেসশিপটা ঠিক করতে বলেছিল সেটা সে ঠিক করে ফেলেছে, তবে সেটা স্টার্ট করার জন্য একটা রেগুলেটর দরকার। আর ওই রেগুলেটরটা আনার জন্যই ক্লার্কের মা আর্কের নিয়ম ভঙ্গ করে এক মহিলার কাছ থেকে গোপনে ওই রেগুলেটরটা সংগ্রহ করে। তবে ওই মহিলা কিনকে এই পুরো ব্যাপারটা জানিয়ে দেয়। কিন আসলে আর্কের প্রধানের খুব কাছের লোক। এরপর কিন ক্লার্কের মাকে
আর্কের নিয়ম অমান্য করার জন্য গ্রেপ্তার করে। তবে ঠিক এই সময় দেখা যায় ক্লার্কের মায়ের কথা মতো র্যাবেন একাই ওই স্পেসশিপটাকে নিয়ে পৃথিবীর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে দেখা যায় আর্কের পরিস্থিতি ধীরে ধীরে আরও খারাপ হতে শুরু করে, কারণ সেখানে এখন অক্সিজেনের লেভেল মাত্র 16%। আর এমন খারাপ সিচুয়েশনে আর্কে বসবাসরত লোকজনদের বাঁচানোর একমাত্র সম্বল হলো ক্লার্কের মা। তাই আর্কের প্রধান ক্লার্কের মাকে পুনরায় বন্দি দশা থেকে মুক্তি দেয় এবং তাকে বলে এখন থেকে ঠিক 12 ঘন্টা পরে আর্কের 320 জন সদস্যকে মেরে ফেলা হবে, কারণ তাদেরকে না মারলে আর্কের অক্সিজেনের পরিমাণ আরও কমে যাবে। অন্যদিকে দেখা যায় র্যাবেন ওই 100 বছরের পুরানো মেশিনটা নিয়ে ঝড়ের গতিতে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে। আর পৃথিবীতে যারা আগে থেকেই ছিল তারা অবাক দৃষ্টিতে ওই মহাকাশযানটাকে পৃথিবীর দিকে এগিয়ে আসতে দেখে। এরপর যেখানে ওই মহাকাশযানটা ল্যান্ডিং করে সেখানে সবাই যাওয়ার প্রস্তুতি নেয়, তবে ব্লেমি সবাইকে আটকে নেয় এবং নিজেই বেরিয়ে পড়ে ওই মহাকাশযানের কাছে যাওয়ার জন্য। ব্লেমি ওই জায়গাতে পৌঁছে লক্ষ্য করে ওই মহাকাশযানের ভেতরে থাকা র্যাবেন নামের সেই মেয়েটা নিজের জ্ঞান হারিয়ে ফেলেছে। আর এই সুযোগেই ব্লেমি মহাকাশযানে থাকা রেডিওটাকে খুলে জলে ফেলে দেয় এবং সেখান থেকে পালিয়ে যায়। এর কিছুক্ষণ পরেই দেখা যায় র্যাবেনের জ্ঞান ফিরে এসেছে এবং চোখ খুলে সে লক্ষ্য করে সে এখন পৃথিবীতে আছে। কিছুক্ষণের মধ্যেই ক্লার্ক এবং ফিন দুজনেই ওই জায়গাতে চলে আসে। র্যাবেন ফিনকে দেখে অনেক খুশি হয়, কারণ ফিন ছিল র্যাবেনের প্রেমিক। অন্যদিকে দেখা যায় ক্লার্কের মা তার স্বামীর শেষ ভিডিওটা, যেটা সে এতদিন ধরে লুকিয়ে রেখেছিল, সেটাকে সে আর্কের সমস্ত মানুষদের কাছে পৌঁছে দেয়, যেখানে তার স্বামী বলছিল কিছুদিনের মধ্যেই আর্কে লাইফ সাপোর্ট অর্থাৎ খাওয়ার ও অক্সিজেনের পরিমাণ শেষ হতে চলেছে। আর এটা দেখার পরে আর্কের মানুষদের মধ্যে অনেকেই তাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচিয়ে রাখার জন্য নিজেদের আত্মবলিদান দিতে রাজি হয়। এরপর দেখা যায় যারা আত্মবলিদান দিতে রাজি হয়েছে তাদের সবাইকে একটা রুমের ভেতরে বন্ধ করে সেখানে বিষাক্ত গ্যাস ছেড়ে দেওয়া হয়। এখান থেকে ফিন পুনরায় পৃথিবীতে শিফট হলে দেখা যায় ক্লার্ক, র্যাভেন এবং ফিন পুনরায় ওই মহাকাশযানটাকে ঠিক করার কাজে লেগে পড়ে, যাতে তারা খুব দ্রুত আর্কে এই খবরটা পৌঁছে দিতে পারে যে বর্তমানে পৃথিবী পুনরায় মানুষের বসবাসের যোগ্য হয়ে উঠেছে। তাই তারা নিশ্চিন্তে সমস্ত আর্কবাসীকে নিয়ে পৃথিবীতে আসতে পারে। তারা ওই স্পেস স্টেশনে সিগন্যাল পাঠানোর জন্য পৃথিবী থেকে 3টে রকেট লঞ্চ করে। অন্যদিকে অক্টেভিয়া তার দাদাকে খুঁজতে খুঁজতে জঙ্গলের একটা বিশাল পাথরে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় এবং সাথে সাথেই নিজের জ্ঞান হারিয়ে ফেলে। এরপর দেখতে দেখতেই রাতের অন্ধকার নেমে আসে এবং একই সাথে অক্টেভিয়ার জ্ঞানও ফিরে আসে। তবে সে চোখ খুলতেই তার সামনে এক বিশাল আকৃতির অদ্ভুত পোশাকধারী মানুষকে দেখতে পায়। এখান থেকে সিন পুনরায় আর্কে শিফট হলে দেখা যায় ওই আর্কের প্রধান এবং ক্লার্কের মা যখন কথা বলছিল তখন তারা পৃথিবী থেকে পাঠানো ওই সিগন্যালগুলো দেখতে পায়। আর এখান থেকেই সিন ফ্ল্যাশব্যাকে যায় এবং 17 বছর আগের একটা ঘটনা দেখানো হয়, যেখানে ব্লেমির মা তার বোন অক্টেভিয়াকে জন্ম দেয়। তবে সে এটা ভালোভাবেই জানত যে আর্কের নিয়ম ভঙ্গ করে 2টো বাচ্চা জন্ম দেওয়ার কারণে আর্কের কর্মকর্তারা হয় তাকে নয়তো তার ওই বাচ্চাটাকে মেরে ফেলবে। তাই ব্লেমি এবং তার মা বেশ কিছুদিন ধরে তার বোনকে লুকিয়ে রেখেছিল। সিন বাস্তবে ফিরলে দেখা যায় সন্ধে নামার পরেও ব্লেমি তার বোনকে ডেরায় দেখতে না পেয়ে বেশ চিন্তিত হয়ে পড়ে। আর ঠিক এই সময় দেখা যায় আকাশ থেকে তারা খসার মতো বেশ কিছু উজ্জ্বল আলোকরশ্মি পৃথিবীর দিকে নামতে শুরু করে। তারা বুঝে যায় আর্ক থেকে ওই 320 জন ব্যক্তির মৃতদেহ পৃথিবীতে ফেলে দেওয়া হয়েছে, অর্থাৎ তাদের এতক্ষণের প্রচেষ্টা, এত পরিশ্রম সবকিছুই মূল্যহীন। অন্যদিকে দেখা যায় অক্টেভিয়া একটা অন্ধকার গুহার মধ্যে বন্দী, আর ব্লেমি সহ বাকি সবাই রক্তের দাগ ফলো করে সে যেই জায়গাটাতে রয়েছে তার কাছাকাছি পৌঁছে যায়। তবে ঠিক এই সময় এক হিংস্র জঙ্গলবাসী তাদের মধ্যে একজনকে তুলে নিয়ে যায় এবং কিছুক্ষণ পরে তার গলা কাটা লাশ ওপর থেকে নিচে ফেলে দেয়, যা দেখে সবাই রীতিমতো ঘাবড়ে যায়, কারণ তারা বুঝে যায় যে তারা এখন জঙ্গলবাসীদের ফাঁদে পা দিয়ে ফেলেছে। এই কারণেই তারা পুনরায় তাদের ডেরার দিকে পালাতে শুরু করে। তবে পালানোর সময় তাদের দলের 2 জন সদস্য ওই জঙ্গলবাসীদের ভয়ানক ভালার দ্বারা আহত হয়ে নিজেদের প্রাণ হারায়। অন্যদিকে দেখা যায় অক্টেভিয়া কোনো রকমে ওই গুহার ভেতর থেকে বেরিয়ে জঙ্গলের সেই জায়গাটাতে এসে পৌঁছায়, কিন্তু ঠিক এই সময় এক জঙ্গলবাসী পুনরায় অক্টেভিয়াকে মুখ চেপে সেখান থেকে তুলে নিয়ে যায়। আসলে ওই জঙ্গলবাসী লোকটা মোটেই খারাপ মানুষ নয়, সে অক্টেভিয়াকে ওই হিংস্র জঙ্গলবাসীদের হাত থেকে বাঁচানোর জন্যই তুলে নিয়ে গেছে। তবে এই সময় অক্টেভিয়ার দাদা ব্লেমি তাকে দেখে ফেলে এবং তাকে ফলো করতে করতে সেই গুহা অবধি এসে পৌঁছায়। আর সেখানেই ওই জঙ্গলবাসী লোকটার সঙ্গে ব্লেমি এবং ফিনের হাতাহাতি শুরু হয়। আর এই
লড়াইয়ের একটা পর্যায়ে ফিন ওই জঙ্গলবাসী লোকটার ছুরি দ্বারা গুরুতরভাবে আহত হয়। অন্যদিকে দেখা যায় ক্লার্ক রেভেনকে নিয়ে ফিনের দেখানো একটা বেসমেন্টে প্রবেশ করে। আসলে তারা সেখানে প্রবেশ করেছিল রেডিও ফ্রিকোয়েন্সি বা বেতার তরঙ্গ তৈরি করার জন্য, যাতে তারা খুব দ্রুত আর্কের সঙ্গে যোগাযোগ করতে পারে এবং তাদেরকে এটা জানাতে পারে পৃথিবী এখন মানুষের বসবাসযোগ্য। আর এর সাথেই সিরিজের সেকেন্ড পার্ট এখানেই শেষ হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, আর এমনই সব অসাধারণ মুভির এক্সপ্লেনেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন ফিল্মেশন ওয়ার্ল্ড।